আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটা মন ভালো করে দেবার মতো অ্যানিমেশন সিনেমার গল্প নিয়ে হাজির হয়েছি, যেখানে দুটো এতিম বাচ্চা তাদের চাচার খোঁজে বেরিয়েছিল। তারপর কি হয়েছিল সেটাই আজকের এই গল্পে দেখানো হয়েছে। গল্প শুরু করার আগে আপনাদের জানাতে চাই দিন ইসলামিক অ্যাপ সম্পর্কে। আমার ব্যবহার করা সেরা ইসলামিক অ্যাপ এটা। এখানে নামাজ রোজার সময়সূচি, পাশাপাশি কোরআন, হাদিস, তাসবিহ, কিবলা কোন দিকে এই সব কিছু আছে। শুধু তাই নয়, আপনি এখানে যাকাত ক্যালকুলেটর, আশেপাশের মসজিদ কোথায় আছে তার ম্যাপও পেয়ে যাবেন। এছাড়াও তাদের বুক লাইব্রেরিতে রয়েছে শত শত বাংলা, ইংরেজি, ইসলামিক বই, যা আপনি সম্পূর্ণ ফ্রিতেই পড়তে পারবেন। আপনার ঈমান শক্ত করার জন্য ডেইলি হাদিস পেয়ে যাবেন। আরও পাবেন অ্যাপের মাঝে একটা কমিউনিটি, যেখানে আপনারা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে এবং জানাতে পারবেন। আমি নিজেই অ্যাপ ব্যবহার করি, আর আশা করি রমজান উপলক্ষে এই একটা অ্যাপ হবে আপনার জন্য উপহার স্বরূপ। তাহলে আর দেরি না করে ডেসক্রিপশন এবং পিন কমেন্টের লিংক থেকে এক্ষুনি ডাউনলোড করে নিন দিন ইসলামিক অ্যাপ। তো গল্পে শুরু হয় বিশাল একটা জাহাজ দেখিয়ে, যেখানে ম্যারি আর তার ভাই টম ছিল, আর তারা নিউ ইয়র্কে যাচ্ছিল তাদের চাচাকে খুঁজে বের করতে। ম্যারি খুবই খুশি ছিল, কারণ তাদের গন্তব্য আর বেশি দূরে ছিল না। কিন্তু খুব তাড়াতাড়ি তারা বুঝতে পারে যে তাদের চাচা হয়তো তাদেরকে নিতে আসবে না। তবে ম্যারি খুবই আশাবাদী ছিল, আর সে বিশ্বাস করতো যে তাদের চাচা অবশ্যই তাদেরকে নিতে আসবে। তো তাদের সাথে রয়েছে তাদের বিশ্বস্ত পোষা কুকুর ক্যাডো। কিন্তু টম একটু সন্দেহপ্রবণ। সময় যতই কাটতে থাকে, টম বুঝতে পারে যে তার মনের আশঙ্কা সত্যি হতে চলেছে, কারণ তাদের চাচা এখনো আসছে না। তখন তারা সিদ্ধান্ত নেয় যে স্টেশনে গিয়ে তাদের চাচার ঠিকানা তারা খুঁজে বের করবে, কারণ তাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছিল, যেখানে তাদের চাচার সিগনেচার দরকার ছিল। এদিকে রাস্তায় তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়। তো ফাইনালি তারা স্টেশনে পৌঁছে দেখে যে তাদের কাছে থাকা টাকাগুলো এই জায়গাতে চলছেই না। তাই একটু হতাশ হয়ে তারা গান গেয়ে নাচ করে কিছু টাকা জোগাড় করার চেষ্টা করে, কিন্তু সব চেষ্টার পরেও টিকিটের জন্য যথেষ্ট টাকা তারা জোগাড় করতে পারে না। ঠিক তখনই তাদের নজর পড়ে একদল বাচ্চাদের দিকে। বুদ্ধি করে তারা সেই দলের সঙ্গে লুকিয়ে লুকিয়ে ট্রেনে উঠে পড়ে। এদিকে ট্রেনের মধ্যে ইতিমধ্যেই অনেক ভিড় ছিল, কিন্তু ভিড় থাকা সত্ত্বেও কিছু মিষ্টি স্বভাবের মেয়ে তাদের নিজেদের জায়গা ভাগাভাগি করে নেয়। বাচ্চাদের দলের নেত্রী প্রথমে ভাবে যে ম্যারি ও টম হয়তো এই ট্রেনের সাধারণ কোনো যাত্রী, কিন্তু যখন সে জানতে পারে যে এরা দুজন আসলে অনাথ ছিল, তখন সে তাদেরকে নিজের দলে রেখে দেয়। সে বলে যে আমরা সবাই অনাথ, আর এই সমস্ত শিশুরা কোনো না কোনো ফ্যামিলিতে দত্তক হওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। তো এখানে ম্যারির পরিচয় হয় নিক নামের একজন ছেলের সঙ্গে। ছেলেটা হুইল চেয়ারে বসে থাকে, আর এই জন্য সে অন্যান্য বাচ্চাদের সাথে খেলতেও পারে না। ম্যারি কিছুক্ষণ এই দলের মেয়েদের সাথে আনন্দ করে, আর তখনই খবর আসে যে ট্রেনে একজন ইন্সপেক্টর আসছে। ইন্সপেক্টর আসার পরে দুষ্টু মেয়েরা চালাকি করে ইন্সপেক্টরকে বোকা বানায়, যাতে করে সে ম্যারি আর বাকি শিশুদেরকে দেখতে না পায়, কারণ এদের অনেকের কাছে ট্রেনের টিকিটই ছিল না। তো ম্যারি চায় নিক নামের সেই ছেলেটাও তাদের খেলায় অংশ নিক, কিন্তু এদের দলের নেত্রী তাকে বুঝিয়ে বলে যে নিকের স্বাস্থ্যের কারণে তার বেশি নড়াচড়া করা ঠিক হবে না। এদিকে টম ট্রেন এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ে। তখনই ট্রেনের অন্য একটা বগিতে তার একজন অদ্ভুত লোকের সঙ্গে দেখা হয়ে যায়। টমের সেই লোকটাকে দেখে একটু সন্দেহজনক মনে হয়, কিন্তু টম ব্যাপারটাকে এড়িয়ে যায়। তো এখন ঘুরতে ঘুরতে টম ট্রেনের ইঞ্জিনের কাছে পৌঁছে যায়, কারণ ট্রেনের যান্ত্রিক ব্যবস্থা দেখতে তার খুবই ভালো লাগে। কিন্তু ড্রাইভার যখন তাকে সেখানে দুষ্টুমি করতে দেখে, তখন ড্রাইভার তাকে বাইরে বেরিয়ে যেতে বলে। কিন্তু ড্রাইভার যখন জানতে পারে যে টমের বাবাও একসময় ট্রেন চালাতো, তখন সে টমকে হর্ন বাজানোর একটা সুযোগ দেয়, আর তার ছোটখাটো কিছু কাজে টমকে সাহায্য করতে বলে। এতে করে টম ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে ম্যারি বারবার চেষ্টা করছিল নিককে তাদের সাথে খেলার জন্য রাজি করতে। ধীরে ধীরে নিকও কিছুটা নড়াচড়া করতে শুরু করে, আর অবশেষে ট্রেন তার প্রথম স্টপেজে পৌঁছে যায়। সেখানে অনেক শিশু নিক সহ ট্রেন থেকে নিচে নেমে পড়ে। নিক ভাবতে থাকে যে হয়তো এবার সে তার জন্য কোনো না কোনো পরিবারকে পেয়ে যাবে, কিন্তু ঠিক তখনই দত্তক নেবার জন্য আসা দম্পতিদের মন বদলে যায়। তারা নিককে দত্তক নেয় না। এই জন্য মন খারাপ করে নিক আবারও ট্রেনে ফিরে চলে আসে। এই সময় কিছু ভিলেন টাইপের লোক তাদের গ্যাং নিয়ে সেখানে চলে আসে, আর অন্যদিকে ম্যারি নিকের সঙ্গে যতটা সম্ভব সময় কাটিয়ে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করতে থাকে। অন্যদিকে বাচ্চা ছেলেরা ট্রেন
ইন্সপেক্টরকে ফাঁকি দিয়ে তার কাছ থেকে লুকিয়ে থাকার নতুন নতুন উপায় বের করতে থাকে। তো ট্রেন আবারও মাঝপথে একটা জায়গাতে থেমে যায়, সম্ভবত জ্বালানি ভরার জন্য। তো এই সময় ম্যারি, টম এবং নিক বাইরে বেরিয়ে আসে। নিক সেখানে প্রথমবার খুব কাছ থেকে মহিষ দেখতে পায়। ম্যারিও মহিষ দেখে ভীষণ খুশি হয়ে যায়। তারা সবাই চাচ্ছিল আরো কাছে গিয়ে মহিষদেরকে দেখতে। নিক নিজেও এই ব্যাপারে খুবই আগ্রহী হয়ে ওঠে। আর ফাইনালি কিছু কথাবার্তা বলার পরে টম নিজেও রাজি হয়ে যায়। তো এখন তারা মহিষের কাছে যখন পৌঁছে যায়, তখন নিক আরো কাছ থেকে সেই মহিষগুলোকে দেখে ফেলে। তো নিক এখানে মহিষগুলো দেখে খুবই খুশি হয়ে ওঠে। তার মনে হয় যে আজকের দিনটা তার জীবনের সবচেয়ে স্পেশাল দিন। কিন্তু ঠিক তখনই একটা সমস্যা তৈরি হয়, কারণ ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছিল। ওরা সবাই প্রাণপণে চেষ্টা করেও ট্রেনে উঠতে পারছিল না। ঠিক তখনই একটা মেয়ে, যে রাতে ঘুমানোর আগে বাচ্চাদেরকে চেক করেছিল, সে ট্রেন ম্যানেজারকে সতর্ক করার চেষ্টা করে। কিন্তু ম্যানেজার তখন ভীষণ ব্যস্ত ছিল বলে পরে কথা বলবে বলে সে মেয়েটাকে সরিয়ে দেয়। এদিকে বাইরে পড়ে থাকা টমের মনে হতে থাকে যে সে হয়তো কোনো বিশাল ভুল করে ফেলেছে। কিন্তু নিক তাকে সান্ত্বনা দেয় আর বলে যে এটা আসলে তার কোনো দোষ নেই। ঠিক তখনই তারা একটা ম্যানুয়াল হ্যান্ড কার খুঁজে পায়। টম এই গাড়িটা ঠিক করার পরিকল্পনা করে যাতে করে তারা যেভাবেই হোক সেই ট্রেনটাকে ধরতে পারে। এদিকে ট্রেনে থাকা ভিলেনেরা তাদের দুষ্টু পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে থাকে। তাদের উদ্দেশ্য ছিল যাত্রীদেরকে জিম্মি করে ডাকাতি করা। অন্যদিকে বাচ্চারা ট্রেনের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করে আর তারা দেখতে পায় যে ট্রেন কোনো কারণে থেমে আছে। এমনকি ট্রেনের চারপাশে কিছু তীর পড়ে থাকতে দেখে। বাচ্চারা সতর্ক হয়ে যায়। ট্রেন থামার কারণে তারা কিছু প্রয়োজনীয় জরুরি জিনিসপত্র নিয়ে এখানে ক্যাম্পিং করার সিদ্ধান্ত নেয়। তো যেই ভাবা সেই কাজ। তো রাতের বেলা হঠাৎ করে ম্যারির ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় যে তাদের ক্যাম্পের চারপাশে নেকড়ের মতো দেখতে কিছু প্রাণী ঘুরে বেড়াচ্ছে। টম খুবই চালাকির সঙ্গে সেই হিংস্র প্রাণীদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয় আর অন্যরা সেই সুযোগে হ্যান্ড কারে উঠে পড়ে। এমনকি হিংস্র প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য তাদের কুকুরটিও পরিস্থিতি সামলাতে সাহায্য করে। অবশেষে সবাই নিরাপদে গাড়িতে উঠে যায়, কিন্তু তখনই একটা হিংস্র প্রাণী তাদের গাড়িতে উঠে পড়ে আর আচমকায় সেই প্রাণীটা টমের পায়ে একটা কামড় বসিয়ে দেয়। অন্যদিকে ম্যারি আবার অনেক কষ্ট করে সেই প্রাণীটাকে বাইরে ফেলে দিতে সক্ষম হয়। এত কিছুর মধ্যে আবার তাদের খাবার পানি শেষ হয়ে যায়। তাই বাধ্য হয়ে তারা একটা জায়গাতে নেমে পানি খোঁজার চেষ্টা করে। কিন্তু অন্যদিকে টমের পায়ের ব্যথা ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। ম্যারি তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেখানে উপস্থিত উপজাতিরা এসে তাদেরকে বন্দি করে ফেলে। উপজাতির লোকেরা টমকে তাদের দল থেকে আলাদা করে দেয়, যা দেখে ম্যারি প্রচন্ড ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে যে হয়তো সে টমকে হারিয়ে ফেলবে। ঠিক তখনই আবার উপজাতি দলের প্রধান সেখানে এসে উপস্থিত হয়। ম্যারি তার সাথে কথা বলার চেষ্টা করে আর ওই লোকটার ভাষা নকল করে ফেলে। সেই প্রধান বুঝতে পারে যে ম্যারি আসলে স্প্যানিশ ভাষায় কথা বলতে পারে। আর তখন ম্যারিও বুঝতে পারে যে এই উপজাতি লোকেরা আসলে খারাপ মানুষ নয়, বরং তারা টমের চিকিৎসা করার জন্য আলাদা করে নিয়েছে। একই সঙ্গে সে জানতে পারে যে জলদস্যুরা এই উপজাতিকে প্রতারণা করার চেষ্টা করেছিল। এমনকি এই কাজটা দস্যুরা নাকি প্রায়শই তাদের সাথে করে থাকে। তো যাই হোক, উপজাতির প্রধান এই বাচ্চাদের তার সম্প্রদায়ের লোকেদের সাথে থাকার অনুমতি দিয়ে দেয়। আর এই সময়ের মধ্যে টম পুরোপুরি সুস্থ হয়ে যায়। এমনকি উপজাতি প্রধানের নাতনি, যার নাম হলো রেড মুন, তার সঙ্গে টমের খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। রাতের বেলা সবাই ক্যাম্প ফায়ারের পাশে বসে উপজাতিদের ঐতিহ্যবাহী নাচ উপভোগ করছিল। পরদিন সকালে রেড মুন তাদের সম্প্রদায়ের বিশেষ ঐতিহ্য এবং নীতিমালার সঙ্গে ওদেরকে পরিচয় করিয়ে দেয়। ওরা সবাই এইসব কিছু খুবই উপভোগ করছিল। আর এই সময় আবার সবাই বুঝতে পারে যে টম রেড মুনের প্রতি খুবই আকৃষ্ট হতে শুরু করেছে, কারণ টম সবসময় রেড মুনের সঙ্গে সময় কাটানোর জন্য নানা অজুহাত খুঁজতে থাকে। তো কয়েকদিনের মধ্যে টমের পায়ের অবস্থা একেবারে ঠিকঠাক হয়ে যায়। তাই উপজাতির লোকেরা সিদ্ধান্ত নেয় যে এখন সময় এসেছে বাচ্চাদেরকে শহরে ফিরিয়ে দেয়া। চলে যাওয়ার সময় ওরা ওদেরকে একটা বাঁশি উপহার দেয়। এই বাঁশি দিয়ে তারা চাইলে যে কোনো বিপদের সময় বাঁশি বাজিয়ে তাদের কাছ থেকে সাহায্য চাইতে পারবে। কিন্তু যাওয়ার পথেই তাদের আবারও সেই গুন্ডাদের সঙ্গে দেখা হয়ে যায়। গুন্ডারা ওদের সবাইকে বোকা বানিয়ে বন্দি করে ফেলে। এরপর ওরা ওদেরকে একটা বিশাল খনিতে নিয়ে যায়, যেখানে তারা লোকজনদেরকে জোরপূর্বক কাজ করাতে বাধ্য করছিল। এবার এই বাচ্চাদেরকেও পানি বহন করার কাজ দেয়া হয়। সেখানে তারা সেই মহিলার সঙ্গে দেখা করে যে এর আগে এই বাচ্চাদের দলের নেতা ছিল।
সে ওদেরকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। ঠিক তখনই টম আবার খনির ভেতরে পড়ে গিয়ে আটকে যায়। সৌভাগ্যবশত ন্যান নামের একজন ব্যক্তি ঠিক সময় মতো এসে টমকে বাঁচিয়ে নেয়, কিন্তু তারপর সেখানেও ভিলেন ন্যানকে এসে বন্দি করে নেয়। এরপর সে খনির উপরে পুরো নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করে। তো যাই হোক, সবাইকে আবারও কাজে লাগিয়ে দেওয়া হয়। তো সারাদিন বহু কষ্টের পরে রাতের খাবারের সময় বাচ্চারা সহ বাকি সবাই এই খনি থেকে পালানোর পরিকল্পনা করতে থাকে। এই সময়ের মধ্যে আবার ন্যান নামের সেই লোকটার সাথে খনির ম্যানেজারের মধ্যে ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল। তো পরদিন সকালে আবারও যখন কাজ শুরু হয়ে যায় তখন ন্যান পাহাড়ের উপর থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ম্যানেজার তাকে বাঁচিয়ে ফেলে, আর এর ফলে তাদের সম্পর্ক আরো ভালো হয়ে যায়। অন্যদিকে বাচ্চারা খনির চারপাশে পানি সরবরাহের কাজ করতে থাকে। যখন তাদেরকে খনির উপরিভাগে পানি পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয় তখন এই কাজটা তাদের জন্য খুবই কঠিন হয়ে পড়ে, কারণ এতটুকু বাচ্চারা কিভাবে এত পানি নিয়ে খনির উপরে উঠবে। অন্যদিকে সেই ভিলেন খনির সোনা পরীক্ষা করে দেখে যে আজকে খুবই কম পরিমাণে সোনা পাওয়া গেছে। এতে করে সে প্রচন্ড রেগে গিয়ে শ্রমিকদের উপরে আরো চাপ সৃষ্টি করে, আর ভয় দেখানোর জন্য সে চাবুক চালাতে থাকে। এই সময় টন আর ম্যারি খনিতে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত পায়। তারা জানতে পারে যে 2 দিন পর নাকি খনিটা বন্ধ করে দেওয়া হবে আর এখানকার সমস্ত শ্রমিকদের হত্যা করা হবে। তাই সাথে সাথে তারা এই খবরটা বাকি সবাইকে জানিয়ে দেয়। এরপর তো সবাই মিলে খনি থেকে পালানোর পরিকল্পনা করতে থাকে। ঠিক তখনই তাদের উপজাতিদের দেয়া সেই বাঁশিটার কথা মনে পড়ে যায়। হয়তো এই বাঁশিটা এখানে কোনো কাজে আসতে পারে। ম্যারির তো একদম ঘুমিয়ে আসছিল না, তাই টম তাকে তার বাবার গাওয়া একটা গান শোনায়। গান শুনে সবাই আবেগপ্রবণ হয়ে নিজেদের গল্প শেয়ার করতে শুরু করে। এই সময় টম এবং ম্যারি তাদের চাচাকে খোঁজার বিষয়ে কথা বলে আর ন্যানকে তাদের বাবার ছবি দেখায়। ছবিটা দেখে ন্যান হতবাক হয়ে যায়। ন্যান জানতে পারে যে ম্যারি আর টম আসলে তার ভাইয়ের সন্তান। তখন ন্যান জানায় যে আমি তোমাদেরকে সমুদ্র বন্দরে নিতেই গিয়েছিলাম, কিন্তু মাঝপথে ডাকাতেরা আমার ট্রেন লুট করে আর আমাকে এই খনিতে কাজ করতে বাধ্য করে। তো দেখা যায় যে অবশেষে বাচ্চারা তাদের হারিয়ে যাওয়া চাচাকে খুঁজে পেয়েছে। তো পরদিন আবার সবাই খনি থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করতে থাকে। বাচ্চারা কিছু ফুল মিশিয়ে এক ধরনের রস তৈরি করে আর সেই রস তারা শত্রুদেরকে পান করার জন্য দেয়। কিছুক্ষণ পরে গুন্ডাদের পেটে খুবই সমস্যা হয়ে যায় আর এরা সবাই একসঙ্গে বাথরুমের দিকে দৌড়াতে থাকে। এই সুযোগে বাচ্চারা পালানোর জন্য একটা গাড়ির মাঝখান দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ভিলেন তাদের এই পরিকল্পনা বুঝতে পেরে তার লোকদেরকে ওদের পিছু ধাওয়া করার আদেশ দিয়ে দেয়। গুন্ডারা বাচ্চাদের কাছে আসতেই থাকে। বাচ্চারা ভেবে নেয় যে হয়তো ওরা আবারও গুন্ডাদের ফাঁদে ধরা পড়ে যাবে। ঠিক তখনই সেখানে ন্যান এসে হাজির হয় আর গুন্ডাদেরকে বোকা বানাতে থাকে। এই সুযোগে বাচ্চারা নিরাপদে পালিয়ে যায় আর সেই বাঁশিটা বাজিয়ে দেয় যাতে করে উপজাতির লোকেরা তাদেরকে সাহায্য করার জন্য আসতে পারে। কিছুক্ষণ পর তাদের সেই বিশ্বস্ত কুকুরটাও ফিরে আসে আর সঙ্গে পুলিশ নিয়ে আসে। উপজাতি যোদ্ধারাও সেখানে এসে উপস্থিত হয়, কিন্তু হঠাৎ করে আরেকটা সমস্যা দেখা দেয়, কারণ পুলিশেরা এখন বাচ্চাদেরকেই গ্রেফতার করতে চাচ্ছিল। তবে বাচ্চাদের সততা আর বুদ্ধিমত্তা দেখে পুলিশের মনোভাব পরিবর্তিত হয়ে যায়। এবার সবাই মিলে একটা পরিকল্পনা করে আর পরিকল্পনা অনুযায়ী উপজাতি লোকেরা চুপিসারে সেই খনির ভেতরে প্রবেশ করে আর দরজা খোলার চেষ্টা করে। অন্যদিকে ভিলেনেরা তো ওদেরকে ফাঁদে ফেলার জন্য প্রস্তুত হয়ে আছে, কিন্তু সে বুঝতে পারে যে তার পুরো পরিকল্পনা ব্যর্থ হতে চলেছে। বাচ্চারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে অন্যান্য বন্দীদেরকে রাখা হয়েছিল, কিন্তু তাদেরকে মুক্ত করতে একটা চাবি দরকার। টম আবার একজন গুন্ডার কাছ থেকে সেই চাবিটা ছিনিয়ে নেবার চেষ্টা করে, কিন্তু এই কাজটা তো এতটাও সহজ ছিল না। ঠিক তখনই রেড মুনের বুদ্ধিমত্তা কাজে আসে। সে চাবিটা পেয়ে যায় আর এরপর সকল বন্দীদেরকে মুক্ত করে দেওয়া হয়। এদিকে পুলিশেরাও ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে থাকে আর ঠিক তখনই পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যখন ভিলেন ম্যারিকে ধরে ফেলে আর তাকে ঢাল হিসেবে ব্যবহার করতে থাকে। তো যাই হোক, সেই ভিলেন সোনা নিয়ে পালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু ম্যারি তার সাহস আর বুদ্ধি দিয়ে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। অবশেষে ভিলেন ধরা পড়ে আর তার পুরো পরিকল্পনাই ব্যর্থ হয়ে যায়। উপজাতি প্রধান বাচ্চাদের সাহসের প্রশংসা করে আর তাদেরকে বাফেলো কিড নামে অভিহিত করে। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায় আর তারা সবাই তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। এমনকি নিকেরও একটা পরিবার পাওয়ার দুশ্চিন্তা শেষ হয়ে যায়। শিশুদের দেখভাল করার দায়িত্বে থাকা সেই মহিলাটা প্রস্তাব দেয় যে ন্যান আর সে মিলে একটা পরিবার তৈরি করবে আর নিককেও সেই পরিবারের অংশ করবে। এই পরিকল্পনাটা সবারই খুবই পছন্দ হয়।
আর এভাবে এই গল্পটার একটা হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর দিন ইসলামিক অ্যাপটা অবশ্যই ডাউনলোড করবেন, এটা অবশ্যই আপনাদের সবার জন্যই ভালো। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।